তো আইনের শিক্ষক, আমি জানতে চাচ্ছি যে এখন আইনগত অবস্থানটা কি দাঁড়াবে? মানে উনি কি আর এমপি থাকবেন না, নাকি আইনগত ভাবে কি হবে, অথবা নৈতিক ভাবেই বা ওনার কি করা উচিত? জাতীয় সংসদের কি এখানে কোনো ভূমিকা আছে কিনা, এই ধরনের লোক সংসদে থাকবে কিনা, এগুলো নিয়ে আপনার ব্যাখ্যা নেই। প্রথমত যে আপনার আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, আমাদের এখানে যে 70 অনুচ্ছেদটা আলোচিত হয়, যে 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে আপনার একজন সংসদ সদস্য যে দল থেকে তিনি নমিনেশন পেয়ে নির্বাচিত হয়েছে, সেই দল যদি তাকে, মানে এখানে আপনার 70 অনুচ্ছেদটা আমি একটু পড়ে শুনি। কোন নির্বাচনে কোন জি, রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদের উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন, আচ্ছা, তার মানে তা দুটো হইলে কাজই সংসদে করছে তাহার হচ্ছে। আসন শূন্য হইবে এবং তিনি হ্যাঁ, সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন। আচ্ছা, এখানে প্রথম যে মানে দুটো শর্তের কথা বলা হয়েছে, একটা হচ্ছে যদি তিনি পদত্যাগ করেন, আর একটা হচ্ছে জি, যদি দলের বিপক্ষে ভোট প্রদান করেন। জি, এখন দল যদি তাকে বহিষ্কার, সেক্ষেত্রে কি হবে সেটা বলা নাই। আপনি যদি আচ্ছা, এটার 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 যদি আপনি মানে টেক্সচুয়াল যে রিডিং, হ্যাঁ, তাতে করে জি, টেক্সচুয়াল রিডিং এ আমরা বলতে পারি যে এই দুটো শর্তের ভিতরে সেটা আসছে। জি, কিন্তু আপনার এইটা যে ইন্টারপ্রিটেশন, এটা যে ইন্টারপ্রিটেশন, যে তাতে করে আমার কাছে মনে হয় যে তাকে তার সদস্য পদ থাকার থাকা উচিত না, থাকার কোনো কারণ আমি দেখি না। তিনি কিন্তু যে দল থেকে। বাট উনি তো মানে এরকম ঘটনা তো আগে ঘটেছিল, কিন্তু আপনার খেয়াল আছে কিনা? ওই সিরাজগঞ্জের কি মিস্টার স্বপন ছিল একজন, যিনি নাকি দল থেকে পদত্যাগ করেন নাই, কিন্তু তাকে অন্য দল, বিরোধী দল তাকে প্রতিমন্ত্রী বানিয়েছিল। অথবা রাজশাহীতে আলাউদ্দিন সাহেব, উনি সংসদ সদস্য ছিলেন না। তো এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি আগে। যদি মানে আপনার বিরোধী দল থেকে সরকারি দলে চলে যায়, অথবা সরকারি দল থেকে মনে করেন বিরোধী দলের একজন লোককে সরকারি দলে এমপি অথবা থেকে তাকে মন্ত্রী বানিয়ে দিল, দল তাকে বহিষ্কার করলেও তার কিন্তু এমপি পদ যায় না। এরকম উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে, এর আগে আমরা দেখেছি। যদি সে এই দুইটা, যদি সে নিজে দল থেকে পদত্যাগ করে, অথবা যদি সে দলের বিরুদ্ধে কোনো ভোট দেয়, সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ চলে যাবে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে সংসদ সদস্য পদ যাবে কেন? এখন মানে আমার এখানে কিন্তু কাছে একজন কথা, অস্পষ্টতা আছে। আমার কাছে যেটা কথা যে আপনার, আমরা তো আইন পড়াই, এটার আইনের একটা বড় জায়গা হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন অফ ল। জি, এখন ইন্টারপ্রিটেশন অফ লতে গিয়ে কিন্তু আপনার মানে মূল যে স্পিরিটটা বুঝতে হয়। এখানে আপনি স্পষ্টত 70 অনুচ্ছেদ নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে, যে আপনি যদি জি, গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, তাহলে পরে ইন্টারনাল ডেমোক্রেসি অফ দ্য পলিটিক্যাল পার্টিস, সেগুলোকে যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে পরে 70 অনুচ্ছেদ তুলে দেওয়া উচিত। এখন এইটা করা হয়েছে যদি কোনো ব্যক্তি যে দল থেকে নমিনেশন পেয়েছেন থেকে পদত্যাগ করেন কিংবা দলের বিপক্ষে ভোটদান করেন। হুম। আর এইটাকে যদি আমরা মানে অন্যভাবে ইন্টারপ্রিট করি, যে আহ, একজন আপনার আহ, কোন ব্যক্তি সংসদ সদস্য হিসেবে কোন দল থেকে নমিনেশন পাবেন, তার একটা ক্রাইটেরিয়া আপনার সংসদের মানে সংবিধানের 66 অনুচ্ছেদে দেওয়া হয়েছে, যে তার 25 বছর বয়স হতে হবে, তিনি সুস্থ মস্তিষ্কের হবেন, হি ইজ নট অফ আনসাউন্ড মাইন্ড, তার নৈতিক স্খলনের কোনো কারণে তাকে তিনি দণ্ডিত হবেন না, দণ্ডিত হলে যদি 2 বছরের মানে কারাদণ্ড হয়, 5 বছর অতিক্রান্ত না হলে তিনি সেটা করতে পারবেন না, এবং তার যে সততা, নিষ্ঠা, নৈতিক চরিত্রের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি একজন জনপ্রতিনিধি। আমরা যখন মানে কোনো লয়ের ইন্টারপ্রিটেশন করি, তখন কিন্তু একটা অনুচ্ছেদ ধরে করি না, আমরা কিন্তু ওইটার সাথে সম্পর্কিত যতগুলো অনুচ্ছেদ থাকে, আমরা কিন্তু ওগুলোকে মিলিয়ে তার ইনহিয়ারেন্ট যে স্পিরিটটা, মানে ওই লর মধ্য দিয়ে যারা এই সংবিধানটা প্রণয়ন করেছে তাদের ইচ্ছেটা কি ছিল,
তাদের ইচ্ছেটা ছিল একজন জনপ্রতিনিধি, তিনি অবশ্যই সুস্থ মস্তিষ্কের হবেন, তিনি অবশ্যই সৎ হবেন, তিনি অবশ্যই মানে নৈতিক চরিত্রের অধিকারী হবেন, মানে মোরাল মোরাল টার্কিচিউডকে তো বলা হয়েছে। হ্যাঁ, আপনার নৈতিক স্কলারের কথা কিন্তু এসছে। সুতরাং এইখানে মূল বিষয়টা হচ্ছে সেই সৎ, তারপরে দুর্নীতি পরায়ণ নন, তারপরে আপনার নৈতিক চরিত্রের অধিকারী, তারপরে জনগণের আস্থাভাজন, তারপর তিনি ইনসাইন হবেন না, এই অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তারপরে আবার যুক্ত হয়েছে দ্বৈত নাগরিক হবেন না, পরবর্তীতে যুক্ত হয়েছে। তো এখন ধরেন এই যে স্পিরিটটা হচ্ছে যিনি জনপ্রতিনিধি, তিনি একজন মানে সবার আস্থাভাজন একজন আদর্শ মানুষ হবে, যাতে তিনি মানে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। তাহলে পরে এইটার যদি কমপ্লিট একটা ইন্টারপ্রিটেশন আমি দাঁড় করাই, তাহলে পরে আমার কাছে মনে হয় যে এই যখন দল থেকে তিনি বহিষ্কৃত হলেন, যে এটা যদি এরকম হতো যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি বহিষ্কৃত হয়েছে, সেটা কিন্তু না। এটা কিন্তু সুস্পষ্ট নৈতিক স্খলনের জন্য তার বহিষ্কারটা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার এই মানে ইন্টারপ্রিটেশনটা মানে প্রযোজ্য হবে বলে আমার কাছে আমি মনে করি। হ্যাঁ, এবং আপনি আরো বেশ কিছু বিষয় এখানে চলে আসবে যে আপনার যদি দল এটা স্বীকার করে নেয় যে এটা নৈতিক স্খলনের জন্য, দল যদি বলে যে নৈতিক স্খলনের জন্য তাকে বহিষ্কার করা হবে, তারপরে প্রশ্ন আসবে যে এরকম নৈতিক স্খলনের জন্য যে ব্যক্তিকে আপনি বহিষ্কার করলেন, তাকে আপনি কিভাবে সংসদ সদস্য হিসেবে আপনি মানে তাকে অ্যালাউ করবেন? সেই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে চলে আসবে। তার মানে আপনি আসলে বলতে যাচ্ছেন যেটা, যে উনি এমপি থাকুন বা না থাকুন, ওনাকে এমপি রাখা হোক বা না হোক, এই ঘটনা জামায়াতে রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা। আমি যেটা মনে করি যে আপনার জামাতের রাজনীতির জন্য বড় ধাক্কা এক অর্থে তাই যে আপনার নতুন প্রেক্ষাপটে এবং নতুন করে 5ই আগস্টের পরে তারা যে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তারা নিজেরাও নানা রকম প্রচার করেছেন। কিন্তু আমরা যেটা জানি ইতিহাস পড়ে কিংবা আপনার ধরেন রাজনৈতিক যে ক্রোনোলজি সেটা দেখে আমরা যেটা জানি যে ব্রিটিশ আমল থেকে তারা এমন একটা দল যে তারা বারবার ভুলই করেছেন। তারা পাকিস্তানের বিরোধিতা করেছেন, তারপরে পাকিস্তানে আসার পরে বাংলাদেশের বিরোধিতা করেছেন, এবং বাংলাদেশের 71 সালে যে মুক্তিযুদ্ধ সেটা বিরোধিতা করে তারা শুধু বসেই থাকেনি, তারা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং সেটার জন্য আপনার একদম পাকিস্তান তৎকালীন যে সরকার তারা গেজেট করে একদম অক্সিলিয়ারি ফোর্সের ভিতরে আবার কতগুলো ছিল, রাজাকার, আল বদর, আল শামস, এবং সেটা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ সম্পর্কিত যে আইন, সেখানে কিন্তু ইউনূস সরকারও সেটাকে আপনার ডিলিট করতে পারে। সুতরাং তারা যে একদম আপনার এক হচ্ছে ইতিহাসের তথ্য, মানে ইতিহাস প্রতিষ্ঠিত সত্য, আর একটা হচ্ছে আইনের সত্য, সবকিছু মিলে তারা কিন্তু মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি। এবং তারা যেটা করেছে, বারবার যেটা এসছে, তাদের প্রধান যে তাত্ত্বিক নেতা মওদুদী সাহেব, তিনি কিন্তু 1955-56 সালে তিনি আহমদিয়াদের নিয়ে একটা কারণে দাঙ্গা তৈরি করেছিলেন। সেই দাঙ্গায় প্রায় 100 মানুষ মারা গিয়েছে, এবং সেই জন্য কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং সেই মৃত্যুদণ্ডটা 2 বছর পরে পলিটিক্যাল কি সেটেলমেন্টের মধ্য দিয়ে সেটা রোহিত করা হয় আইয়ুব খান এসে। তো এই যে এই দলটাকে আমরা জানি কিন্তু বিভ্রান্তি তৈরি করার দল হিসেবে, মুনাফিকি করার দল হিসেবে। কারণ 71 সালে তাদের যে রেকর্ড, সেটা হচ্ছে তারা জেনোসাইড নিজেরাও করেছেন, এবং জেনোসাইড যারা করেছে তাদের সহযোগী ছিলেন, তারা ধর্ষণ করেছেন, ধর্ষণের সহযোগিতা করেছেন, তারা লুপ্তরাজ করেছেন। সেজন্য 1972 সালে আপনাদের স্পেশাল ট্রাইব্যুনালে তাদের বিচার হয়েছে। পরবর্তীতে 2010-11 পরে 71-এর মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের বিচার হয়েছে। সুতরাং আমরা কিন্তু তাদের এই মুনাফিকি চরিত্র এবং পলিটিক্যাল ডিসঅনেস্টি কিংবা ধরেন ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি, এবং আপনি ধরেন ইসলামের নামে, কারণ এইখানে ধরেন যে মোটামুটি একটা ঐক্য আছে। আপনি দেখবেন যে বিএনপির তরফ থেকেও আমি যতটুকু জানি যে আপনার ইলেকশনের সময় বলা হয়েছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, আমরা জামায়াতে ইসলামের কিংবা মওদুদীর ইসলামে বিশ্বাস করি না। এবং আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বারবার বলেছেন
যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি এবং মদিনা সিটি স্টেটে প্রফেট মোহাম্মদ যে আপনার সেকুলার প্রিন্সিপাল ফলো করেছিলেন আমরা সেটা অনুসরণ। হ্যাঁ, এবং তাদের যে আপনার আমরা 5ই আগস্টের পরে তারা একটা ভাবমূর্তি নিয়ে নামলেন যে জামাত হচ্ছে সৎ মানুষের দল, জামাতের লোকজন দুর্নীতি করে না, তারা হচ্ছে বিশুদ্ধ চরিত্রের। কিন্তু এখন মানে আমরা তো আগেও তাদের নানা রকম মুনাফেকি দেখেছি, আমরা আগেও তাদের নানা রকম বিভ্রান্তি তৈরি করা কিংবা প্রতারণা করা, তারপরে মানুষ হত্যার সাথে জড়িত থাকা, ধর্ষণের সাথে জড়িত থাকা। এবার তারা নতুন একটা ইমেজ নিয়ে এসছেন এবং সেই ইমেজটাও কিন্তু আপনার ধরেন নানাভাবে সেটা বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। একটা দুইটা ঘটনা না, অনেক ঘটনা, আপনার প্রচুর ঘটনা আপনার উল্লেখ করা যাবে। হ্যাঁ, এবং তারা দেখেন আপনার নারী স্বাধীনতার ব্যাপারে তারা তাদের জামাতে ইসলামের যে সংবিধান, সেই সংবিধানে তারা মানে ধর্মভিত্তিক যে শাসন ব্যবস্থা সেটার কথা বলেছে। আবার ওদিকে তারা এই নির্বাচনকে সামনে রেখে ওয়েস্টার্ন ধাঁচের যে গণতন্ত্র সেটার কথা বলছে। এই ওয়েস্টার্ন ধাঁচের গণতন্ত্র তো তারা অনুমোদন করেন না। তো এই যে তাদের যে মানে দলীয় তারপরে আদর্শিক মুনাফেক, এবং তা আপনি ধরেন যে হিন্দু প্রার্থী তারা করেছিলেন, সেটা প্রচুর আপনার বিতর্কিত হয়েছে যে তারা কি করে একজন হিন্দুকে প্রার্থী করেন, সেটা তাদের দলীয় যে ম্যানিফেস্টো, তারপর তাদের যে আদর্শ সেটার সাথে কতটুকু যায়। আপনি যখন একদম ঘোষণা করবেন যে না বাবা আমরা এই মানে এরকম একটা দল হলেও আমরা সমস্ত মানে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতি করছি, কিন্তু ওখানে দেখেন যে নারীদের ক্ষেত্রে তারা কি করবে, একজন নারীকেও তারা কিন্তু নমিনেশন দিলেন না। হ্যাঁ, ওদিকে আবার তারা নারী অধিকারের পক্ষে কথা বলছেন, 5 ঘন্টা করে দিবেন। এবং সবচেয়ে বিতর্কিত যেটা হয়েছিল যে আপনার ওনাদের আমির ওনার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেটা ফাঁস হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে তিনি যেটা বলেছেন যে আপনি কর্মজীবী মহিলা যারা তাদেরকে তিনি পতিতার সাথে তুলনা করেছেন। এবং এটা নিয়ে মামলা করতেও গিয়েছিলেন কয়েকজন, তাদের ঠেকানো হয়েছে। এবং আপনি তাদের তৃণমূলের নানা নেতাকর্মী বিভিন্ন সময় একই কথা বলেছেন, এই যে যারা এই কর্মজীবী মহিলা যারা সকালে উঠে রেডি হয়ে অফিস আদালতে যান, কর্মক্ষেত্রে যান, তাদেরকে সেটা বলেছেন। তো এই যে মুনাফেকি, যে নারীকে আপনি আসলে সম্পূর্ণ পূর্ণাঙ্গ মর্যাদার মানুষ বলে মনে করেন না, নারীকে আপনি ভোগের পণ্য মনে করেন, নারীকে আপনি একটা মানে আপনার সমমানের মনে করেন, আপনি একটা মানে আপনার যে মানে উমেন ইজ সাবজেক্ট টু ইউ। এই যে আপনার প্রত্যেকটা জায়গাতে মুনাফেকি, মানে আপনি গণতন্ত্র নিয়ে হোক, মানবাধিকার নিয়ে হোক, নারী নিয়ে হোক, প্রত্যেকটা জায়গায় তারা যে মুনাফিকি করে তারপরে তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করলেন। এবং সেটা তো আপনার পথে ঘাটে, এটা তো আপনি শুনতেই পাবেন যে জামাতে ইসলাম যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করছে, মানে তাতে তো জান্নাতে যাওয়া যেমন সহজ হবে, কিন্তু জামাতের রাজনীতির জন্য সেটা খুব বড় মানে তাদের সেই মানে তাদের সেই কনসিকুয়েন্স যেটা হবে সেটা তাদের চুকাতে হবে। হ্যাঁ, কারণ তুমি যে রাজনীতি আজকে করছো সেটার ফলাফল তো তোমাকে বিবেচনা করতে হবে। সুতরাং সবকিছু মিলে তারপর আপনি দেখেন কিছু মুক্তিযোদ্ধাও যোগ দিলেন কিংবা তারা যোগ দেওয়ার যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। হ্যাঁ, তো এই যে সবকিছু মিলে তাদের যে মুনাফিকের যে রাজনীতি সেটা কিন্তু মানে উন্মোচিত হয়ে যাচ্ছে। জি। আচ্ছা, এখন আমি একটু অন্য প্রশ্ন, ঠিক অন্য প্রশ্ন না, রাজনীতি প্রসঙ্গে আরেকটা কথা বলি যে এরই মধ্যে আপনি দেখছেন যে দেশের যদিও জামাত বিএনপি দুইটাই সংসদের বড় দল, তাদের মধ্যে একসময় ঐক্য ছিল, একসময় একসঙ্গেই ছিলেন, কিন্তু এখন যে জিনিসটা নিয়ে বিরোধ হচ্ছে সেটা হলো জুলাই সনদের বাস্তবায়ন, সংবিধান সংশোধন নাকি সংবিধান সংস্কার পরিষদ গঠন, এই যে নানা রকম কথাবার্তা আসতেছে। এবং বিএনপি বারবার বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। তো বাস্তবায়ন করলেই বা কি হবে? আপনি কি মানে এই যে জুলাই সনদ দিয়ে যে টানা হেঁচড়া যে চলছে, যেটা অথবা সংবিধান সংস্কার বা সংশোধন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে বিষয়টা হচ্ছে যে আমাদের তো বাংলাদেশের 55 বছর হয়ে গেল, তো অর্ধ শতাব্দীর বেশি তো একটা রাষ্ট্রের জন্য একদম কম সময় না। 1972 সালে আমরা যে সংবিধানটা করেছিলাম সেইখানে আপনি সংবিধানকে বলে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এবং সেখানে আপনার সরকারের যে 3টা বিভাগ, নির্বাহী বিভাগ, তারপর আইন বিভাগ এবং বিচার বিভাগ, তাদের কর্মপরিধি কি হবে, তাদের ক্ষমতা কি হবে, তারা কি রকম কাজ করবেন,
সেইটা একটা আউটলাইন ছিল, স্থানীয় সরকার কি হবে, ইলেকশন কমিশন কিভাবে কাজ করবে। তো ওই সংবিধানটাকে আমি মনে করি মোটামুটি একটা ভালো সংবিধান, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শুরু করার। কিন্তু এই সংবিধানটাকে আপনার রিভিউ করতে, যে এটা পৃথিবীর সব জায়গায় হয়েছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের সংবিধান 7টা আর্টিকেল ছিল, পরবর্তীতে তারা অনেকগুলো সংশোধনের মধ্য দিয়ে আস্তে আস্তে সেই মানে সংবিধানকে আপ টু ডেট করেছে কিংবা সময়ের সাথে তাল মিলিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে সেটা আপনার অবশ্যই আমরা দাবি করতে পারি যে আপনার এখানে ধরেন যে ক্ষমতার যে ভারসাম্যহীনতার কথা বলা হয়, যে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরে আপনার ইলেকশন কমিশনকে আরো বেশি শক্তিশালী কিংবা স্বাধীন করা, কিংবা বিচার বিভাগের স্বাধীনতা আমরা পুরোটা দেখি না। হ্যাঁ, তারপর আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ বেঁধে দেব কিনা, এই যে আপনার মৌলিক সংস্কারগুলো এসছে, এবং যাতে করে আপনার সুশাসনটা নিশ্চিত হয়, যাতে করে জনগণের অধিকারকে আরো বেশি শক্তিশালী করা যায়, তো সেইটার সাথে আমার কোনো দ্বিমত নাই। এখন কথাটা হচ্ছে যে এইটা কিন্তু আপনি কনস্টিটিউশন সংশোধন করেই করতে পারতেন। এটা কিন্তু সংবিধানকে কবর দেওয়ারও কোনো দরকার নেই, ছুঁড়ে ফেলারও দরকার নেই। তো 5ই আগস্টের পরে আমরা যেটা দেখলাম যে এইখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারপর উগ্রবাদী শক্তি, তারা কি করলো যে তারা নিজস্ব হিডেন এজেন্ডা নিয়ে আসলো, যে 71 সালকে ছুঁড়ে ফেলতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তারপরে আপনার রাষ্ট্রীয় চাল মূলনীতি পরিবর্তন করতে হবে, এইটাকে বাতিল করে দিয়ে নতুন নতুন আপনার জুলাই চার্টারের ভিত্তিতে সবকিছু করতে হবে। কিন্তু এইটা তো আপনি 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 আপনার তো কোনো যুক্তি, আপনি যে কথাগুলো বললেন সেটা মানে পলিটিক্যাল রেটরিকের, যে আমরা স্লোগান দেই না যে জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ, কিংবা মানে একটা স্লোগানের মতো করে একটা কথা বললে যে 72-এর সংবিধান ফ্যাসিস্ট সংবিধান, এটাকে কবর দিতে হবে। কিন্তু আপনি তো 72-এর সংবিধানটা আপনাকে দেখাতে হবে, তো এই যে সংবিধান, হ্যাঁ এই সংবিধান আপনাকে দেখাতে হবে, আমাকে বলতে হবে দিস ইজ প্রিএম্বল, এখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এখানে ফান্ডামেন্টাল রাইটস, এখানে এক্সিকিউটিভ, এখানে জুডিশিয়ারি, এখানে আপনি প্রত্যেকটা তো কথা বলা আছে, তাই না? তা আপনি তো সেটা আলোচনা করে আমাকে দেখাতে হবে যে এই সংবিধানটা ভাই চলে না। আপনি সেটা না বলে নিজের মতো করে একটা কথা বললেন, এবং আপনি কিছু বিদেশি সুশীলকে ভাড়া করলেন, যারা আপনার কথার চাতুরি দিয়ে কথার চাতুরি দিয়ে যে 72-এর সংবিধান যদি থাকে তাহলে পরে ওই মানে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মানে তাদের সব সময় সেটা গাত্রদাহ হয়, কিংবা তারা সেখানে মানে 72-এর কিংবা মুক্তিযুদ্ধের কোনো কিছু আসলে তাদের পরাজয়, এবং তাদের যে মানে তারা কিভাবে জাতির সাথে প্রতারণা করেছিলেন, কিভাবে পরাজিত হয়েছিলেন, সেটি বারবার চলে আসে। সেই জন্য তারা ছলে বলে কৌশলে এটাকে বাতিল করতে চেয়েছেন। তো এই যে বিষয়গুলো, কারণ আপনি সংস্কারের ব্যাপারে কিন্তু আমার নিজেরও দ্বিমত, কিন্তু তারা যখন এসে সেকেন্ড রিপাবলিকের কথা বললেন, তারা যখন এসে গণপরিষদের কথা বললেন, এবং আমি শুধু তখন হাসতাম, এবং আপনাদের কারো কারোর সাথে যখন এই ইউটিউবে কথা বলেছেন, বলেছে যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা সেকেন্ড রিপাবলিক কি বোঝে, গণপরিষদ কি বোঝে, কোন প্রেক্ষিতে সেটা করা যায় তারা জানে। আর এই যে আপনার সংস্কারটা করলেন, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো সংস্কার যদি আপনি করতে হয়, আমি আপনি মানে প্রফেসর কার্জন, মাসুদ কামাল, এরকম মানে 20 জন, 50 জন, 1000 জন মানে দিনের পর দিন আলোচনা করলেও কিচ্ছু হবে না। কারণ এইখানে যে পলিটিক্যাল মেজর স্টেক হোল্ডার, যে আপনি বাংলাদেশের কোনো রাজনৈতিক সংস্কার কিংবা সাংবিধানিক সংস্কার, এইটা আওয়ামী লীগ বিএনপির কনসেপ্ট ছাড়া এটা হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। হ্যাঁ, আপনি যখন কোনো কিছু করবেন, আপনি সাংবাদিকদের যখন কিছু করবেন, সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের মতামত ছাড়া, তাদেরকে না নিয়ে আপনি যদি সেটা করেন, সেটা কি টিকবে? সুতরাং এইখানে আপনার আমরা রাষ্ট্রীয় সংস্কার যাই বলি, আপনার সেটা রাজনৈতিক দলগুলো সেটা একমত হতে হবে, নইলে পরে আপনার মানুষের মধ্য দিয়ে এমন একটা ইতিবাচক চাপ তৈরি করতে হবে যাতে করে সেটা তারা করেন। কিন্তু বিষয়টা হয়েছে যে তারা একটা মানে কৌশলের আশ্রয় নিয়েছে, এবং এই যে আপনার গণভোটটা হলো, যে গণভোটটা তো পুরোপুরি অবৈধ ছিল। কারণ আপনার মানে যখন গণভোটটার কথা বলা হয়, তখন কিন্তু বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে গণভোটের কোনো কথা ছিল না। পরবর্তীতে অর্ডিন্যান্স করে গণভোটের কথা বলা হয়, এবং সেই অর্ডিন্যান্সটাও কিন্তু আপনার পরবর্তী যে সংসদ মানে বর্তমান সংসদ ভ্যালিডেট না করলে এটার কোনো মূল্য নাই। হ্যাঁ, এবং আপনি এটা ছলে বলে কৌশলে, কিন্তু আপনার যদি না থাকতো সংবিধানের ভেতরে যে সংশোধন করে আমি
রিফর্ম করতে পারছি না, তখন আপনি সেটা করতে পারতেন, কিন্তু আপনি সেটাকে অ্যাভয়েড করে একটা জটিলতা তৈরি করলেন এবং রেফারেন্ডাম যে কোয়েশ্চেন, আপনি 4টা কোয়েশ্চেনের ভিতর 62টা 68টা কোয়েশ্চেন ঢুকিয়ে দিলেন, এবং সেটা আপনার একটা প্যাকেজ, হ্যাঁ না কিভাবে হবে সেটা আমরাই বুঝতে পারি না, সাধারণ মানুষ কি করে বুঝবে? এই যে আপনার একটা প্রতারণা, একটা কূটকৌশল, এই যে মানুষকে ধোঁকাবাজির এই সমস্ত বিষয়ের কারণে শেষ পর্যন্ত এটা হয়নি। এবং অন্তত বিএনপিকে আমি কনগ্রাচুলেট করি যে মানে দে টুক দি ভেরি কারেক্ট ডিসিশন, যে তারা সংসদ সদস্য হিসেবে আপনার শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান মানে সংশোধন পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন। এটা খুব ভালো ভালো কাজ হয়েছে। জি, তাহলে এখন আবার জামাত যে আপনাকে এখন তারা রাজপথে আন্দোলনের কথা বলছে এবং তারা তাদের জুলাই যে সনদটা সেটা বাস্তবায়ন না করলে এবং সেভাবে সংবিধান সংশোধন না করলে সরকার ফেলে দিবে যেটা বলছে, এটা আসলে তাহলে আপনার বিবেচনায় কোনো মানে আপনার যৌক্তিক কোনো ভিত্তি নেই? আমি যেটা মনে করি যে আপনার 5ই আগস্টের পরে যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে, তার মানে পুরাতন বন্দোবস্তটা ভালো। এখন নতুন বন্দোবস্তের মধ্যে দিয়ে তো আপনাকে দেখাতে হবে যে পুরাতন বন্দোবস্তে এইগুলো ছিল, নতুন বন্দোবস্তে এইগুলো নতুন, এগুলো ভালো। তা আমরা তো দেখছি যে নতুন বন্দোবস্তটা পুরাতন বন্দোবস্তের চেয়েও খারাপ। হ্যাঁ, তাহলে তো মানুষ এখন বলবে যে ওই আগে যারা ছিল তারাই ভালো ছিল, তাদেরটাই ভালো ছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা দিক। সুতরাং যারা এই নতুন বন্দোবস্ত নিয়ে এসছেন কিংবা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, তাদের দেখাতে হবে যে বাবা আমরা দুর্নীতি করি না, কিন্তু আমরা তো দেখলাম ছাত্র উপদেষ্টা কি পরিমাণ দুর্নীতি করলেন। হ্যাঁ, তারা যে সমস্ত বিষয়ে বৈষম্য, কোটা, দুর্নীতি, তারা নিজেরা তো সেটা করে একদম জনগণকে বিরক্ত করে দিলেন। হ্যাঁ, তো এইটা আপনাকে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ওই মানুষ কিন্তু মানে এগুলো বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে আমার দুর্নীতি হচ্ছে কিনা, আমার গণতন্ত্র ভালোভাবে চলছে কিনা, আমার দ্রব্যমূল্য পরিস্থিতি কেমন, আমার মানবাধিকার কেমন, আমার নারী অধিকার কেমন, এগুলো বোঝার জন্য কিন্তু বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, এবং মানুষ কিন্তু এটা বুঝতে পারে। এখন ধরেন যে মানে অনেকেই মানে বিএনপি এবং জামাতের সম্পর্কে অনেকেই বলছেন যে এটা তো তারা একই দল, তারপরে ধরেন যে তারা শেষ পর্যন্ত মিলে যাবে। অনেকেই এরকম এরকম বলছেন, আবার অনেকেই বলছেন যে সরকার দিস গভর্নমেন্ট ইজ এক্সটেনশন অফ ইউনুস গভর্নমেন্ট, অনেকেই বলছেন অনেক কিছু। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে 5ই আগস্টের পরে আপনার সবকিছু, 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ এক। 5ই আগস্টের পরের বাংলাদেশে মানে সবকিছুই আওয়ামী লীগের জন্য খুবই চ্যালেঞ্জিং, বিএনপির জন্য চ্যালেঞ্জিং, তারপরে জামাতের জন্য চ্যালেঞ্জিং, সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জিং, বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যালেঞ্জিং, সিভিল সোসাইটির জন্য চ্যালেঞ্জিং। আর পুরো নতুন একটা সবকিছু আমরা দেখছি। 5ই আগস্টের আগে যেভাবে আমরা বাংলাদেশকে দেখেছি, যে বিশ্ববিদ্যালয় দেখেছি, যে সাংবাদিকতা দেখেছি, যে রাজনীতি দেখেছি, মানে যে তরুণ প্রজন্ম দেখেছি, সবকিছু কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এবং এইখানে ধরেন যে হ্যাঁ, বলা হচ্ছে যে জামাত বিএনপি তারা একই 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 রাজনীতি করছে, কিন্তু আমার কাছে সেটা মনে হয়, আমার কাছে কেন সেটা মনে হয় না, কারণ আপনার আছে তাদের মানে আদর্শিক কিংবা তাদের অনেক জায়গাতে মিল আছে, এটা সত্যি। কিন্তু আপনি দেখেন জামাত কিন্তু বিএনপি কে মানে জামাত কিন্তু আপনার 5ই আগস্টের মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেই কিন্তু তারা বলা শুরু করেছে যে এই সরকার যদি কোনো উল্টাপাল্টা করে তাহলে তারা রাস্তায় নেমে আসবে এবং সরকারকে ফেলে দেবে। এবং শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময় মাননীয় শিক্ষামন্ত্রী যে তার ব্যাপারে যে আন্দোলনটা হলো, সেখানে কিন্তু তারা একটা ইঙ্গিত দিয়ে দিই। আবার এদিকে দেখেন যে আবার সরকার যে বসে আছে তা কিন্তু না। আপনি দেখেন যে 2-3 দিন আগে আমরা দেখলাম আপনার হেফাজতে ইসলাম ওই তাদের 7 দলীয় জোটের একটা 7 দলীয় মানে 7টি দলের ভিতরে তাদের দল কিংবা সম্প্রদায়ের ভিতরে একটা আলোচনা হয়েছে, এবং সেইখানে কিন্তু আপনার মানে সরকারি দলের একটা ইন্ধন আছে কিংবা পৃষ্ঠপোষকতা আছে, যে জামাতকে একটা সিগন্যাল দেওয়া যে তুমি যে আমার বিরুদ্ধে তুমি যে কথা বলছো কিংবা তুমি যে আমাকে ফেলে দেওয়ার কথা বলছো, আমি কিন্তু বসে। হ্যাঁ, তো এইটা 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 এটা এক জিনিস। আবার দেখেন যে আপনার এই যে আপনার এই ইসলামী ব্যাংকের যে ঘটনাটা, সেটার মধ্য দিয়ে কিন্তু সরকার একটা বড় বার্তা দিয়ে দিল। হ্যাঁ, ইসলামী ব্যাংকের ওইখানে যে এতগুলো টাকা তুমি প্রায় 22,000 কোটি টাকা তুমি
নির্বাচনে ফান্ড হিসেবে ব্যবহার করবে আর আমরা এইভাবে বসে থাকবো। মানে আমার কাছে মনে হয় যে এত সিম্পল হবে না। এবং আপনি যার যার রাজনীতি তার সেই জায়গায় যদি আপনি করতে না পারেন, তাহলে পরে তাকে মূল্য দিতে হবে। আর আমি যে কথাটা এখন বলতে চাই যে আপনার জামায়াতে ইসলাম তারা যে ভাবমূর্তি আপনার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, যে তারা খুব সৎ, তারা দুর্নীতি করেন না, তারা তাদের নেতা নেত্রীদের চরিত্র ফুলের মতো পবিত্র, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেকগুলো ঘটনায় দেখছি আমরা কিন্তু ভেঙে পড়ছি। এবং তাদের সেই ঐতিহাসিক এবং তাদের যে পলিটিক্যাল ক্রোনোলজি, সেটার মধ্য দিয়ে তাদের যে রাষ্ট্রীয় মুনাফেক, সেই চরিত্রটা কিন্তু আবার উন্মোচিত হচ্ছে। সুতরাং এইটা আপনার জামায়াতে ইসলাম আমরা দেখেছি যে তারা তাদের সমর্থন বেড়েছে এবং তারা এমন একটা হাইপ তুলেছিল যে তারা ক্ষমতায় চলে আসছে। তা আমার মনে হয় যে ইতিমধ্যেই 5ই আগস্টের পরে জামায়াতে ইসলাম যে আপনার বাড়াবাড়ি করেছে, তারা যে মব করেছে, তারপরে তারা যে মুনাফেকি করেছে, তারা যে বিভিন্ন জায়গায় ধোঁকা দিয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তাদের পে করতে হবে, তাদের কিন্তু এটা মূল্য পরিশোধ করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শেখ হাফিজুর রহমান কার্জন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আইনের শিক্ষক জনাব হাফিজুর রহমান কার্জনের বিশ্লেষণ। আমরা জানি না সামনে কি হবে আমাদের জামাতের এই আলোচিত এমপি সাহেবের ভবিষ্যৎ। আমরা হয়তো আগামী এর আগে দেখিনি বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক দল তার দলের কোনো এমপিকে এরকম নৈতিকতা স্খলনজনিত কারণে দল থেকে বের করে দেয়। মাথায় রাখবেন, দল থেকে বের করে দেওয়ার অর্থ হচ্ছে ওনার এমপিশিপ এখন চলে যাবে। দেখেন, অনেকে বলেন, অনেকে এমন কথা বলেন যে আমাদের যে 70 অনুচ্ছেদ আছে, সেই 70 অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন লোকের সংসদ সদস্য পদ কি কি কারণে চলে যেতে পারে। সেখানে বলা আছে দুটো কারণ না তো বলা হয়েছে এখানে। একটা হলো যদি উনি দল থেকে পদত্যাগ করেন, যদি উনি দল ছেড়ে দেন, তাহলে তার এমপিশিপ চলে যাবে, সে আর এমপি থাকবেন না। আর দ্বিতীয়টা হলো দল কোনো বিল আনলো, কোনো প্রস্তাব আনলো জাতীয় সংসদে, তিনি যদি সেখানে দলের বিরুদ্ধে ভোট দেন, তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। এই দুটো হলো কারণ, মানে এই দুটো ঘটনা ঘটলেই একমাত্র এমপিগিরি চলে যাবে তার। এটা আমাদের জাতীয় সংসদের 70 অনুচ্ছেদে বলা আছে। এটা নিয়ে নানা বিতর্ক আছে। অনেকেই বলেন এই দুটো অনুচ্ছেদ থাকা ঠিক না, এটা গণতন্ত্রের জন্য ভালো নয়, অনেকেই কিন্তু অনেক কথা বলেন। কিন্তু আমি মনে করি যে এই অনুচ্ছেদটা থাকা ঠিক না, আমি নিজেও মনে করি। কিন্তু এখানে যে দুটো কথা বলা হয়েছে, আমাদের এই গাজী সাহেব, এই আপনার কী বলে গাজী সাহেব, যিনি আবার বীর মুক্তিযোদ্ধা, উনি তো দল থেকে পদত্যাগ করেননি, উনি তো দলের বিরুদ্ধে কোনো ভোটও দেননি, তাহলে ওনার এমপিত্ব কেন চলে যাবে? আমি আপনাকে কারণটা, উদাহরণটা সব বুঝিয়ে বলছি। দেখুন, এই ধরনের ঘটনা আমাদের দেশে কিন্তু ঘটেছিল একবার। আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না। 1996 সালে, 96 সালের নির্বাচনে দুজন লোক বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল। একজন হল রাজশাহী থেকে ডক্টর আলাউদ্দিন, আরেকজন লোক হলেন সিরাজগঞ্জ থেকে মিস্টার হাসিবুর রহমান স্বপন। এই দুজন লোক 1996-এ বিএনপি থেকে নমিনেশন পেয়ে ইলেক্টেড হয়েছিলেন। 1996-এ সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। তো ক্ষমতায় যাওয়ার পর এই দুইজন বিএনপির লোক, এরা বিএনপি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে এবং আওয়ামী লীগ তাদেরকে মন্ত্রী বানায়। একজনকে মন্ত্রী বানায়, একজনকে প্রতিমন্ত্রী বানায়, প্রতিমন্ত্রী না উপমন্ত্রী আমার ঠিক খেয়াল নাই, মন্ত্রী বানায়। স্বপন সাহেবকে সম্ভবত প্রতিমন্ত্রী বানিয়েছিল। এখন প্রশ্ন হলো, ওনারা তো বিএনপি থেকে নির্বাচিত, তাহলে ওনারা কিভাবে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হতে পারলেন? দল তখন প্রথম বলা হয়েছিল যে আওয়ামী লীগ তো একটা ঐক্যমত্যের সরকার করেছে, সেই ঐক্যমত্যের সরকারে তারা যোগ দিয়েছে, এটা বলা হয়েছিল। কিন্তু এই দাবিটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু বিএনপি করলো কি, তাদের দুইজনকেই তাদের দল থেকে বহিষ্কার করে দিল। এটা একটা আলাউদ্দিনকেও বহিষ্কার করে দিল এবং হাসিবুর রহমান স্বপনকেও বহিষ্কার করে দিল। এখানে একটু বলে নিই, পূর্ব ঘটনা আরেকটু বলি। এই আলাউদ্দিন সাহেব কিন্তু মূলত আওয়ামী লীগেরই লোক ছিল। উনি অনেক আগের থেকে আওয়ামী লীগে ছিলেন,
আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন, কিন্তু 96 নির্বাচনের আগে ওনাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি। না দেওয়াতে উনি বিএনপিতে যোগ দিয়েছিলেন এবং বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর উনি আবার আওয়ামী লীগে জয়েন করেছিলেন, আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন, কিন্তু বিএনপি দুইজনকে পরে আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দেওয়ার কারণে বহিষ্কার করে দেয়। এখন বহিষ্কার করে দিলে আপনার ইলেকশন কমিশন বলে যে এই দুজনে আসনই শূন্য হয়ে গেছে। তার মানে কি হলো, দল বহিষ্কার করে দিলেও এমপিশিপ চলে যায়। ওই ঘটনা একটু বলে নেই, অনেকের আগ্রহ থাকবে। পরে কি হয়েছিল, পরে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচন যখন হয়, সেই উপনির্বাচনে কিন্তু ডক্টর আলাউদ্দিন সাহেব আবার জিতেছিল, কিন্তু হাসিবুর রহমান স্বপন সেখানে হেরে যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সে নির্বাচন করে, কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি হেরে যান। এই হলো ঘটনা। তাহলে আমরা যদি 96 সালের ঘটনাটা দেখি, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের গাজী সাহেবের কপালে কিন্তু আসলে খারাপই আছে। উনি একটা কিশোরী বলেন অথবা তরুণী বলেন, তরুণী ভার্যা উনি পেয়েছেন। অনেক কিছু ত্যাগ করতে হলো ওনাকে। দলের পদ গেল, দল গেল। এর মধ্যে আমি দেখেছি এলাকায় ওনার ব্যাপারে মিছিল হয়েছে, প্রতিবাদে ওনার বিরুদ্ধে মিছিল হয়েছে। এলাকার লোকজন ছি করছে ওনাকে নিয়ে। উনি কিন্তু চেষ্টা কম করেননি। উনি ওনার প্রথম স্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়েছেন, ভিডিও, ওনার প্রথম স্ত্রীর ভিডিও দেখলাম। ওনার প্রথম স্ত্রী বললেন তার স্বামী শরিয়া মোতাবেক নাকি বিয়ে করেছে, যারা তার ভিডিও ছড়াচ্ছেন তারা মানে অন্যায় করছেন, তাদের ব্যাপারে উনি আইনগত ব্যবস্থা নেবেন। ওনার দ্বিতীয় স্ত্রী, যেটা আলোচিত মরিয়ম বেগম যিনি আছেন, তিনিও দেখলাম একটা ভিডিওতে, আজকে দেখলাম উনি বলছেন যে আমরা বিয়ে করেছি এবং আমাদের বিরুদ্ধে যা নাকি আমাদের ব্যক্তিগত ভিডিও যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন। এত কিছু করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। আসলে ওনার শেষ রক্ষা হওয়ার কোনো কারণও নেই, কারণ উনি একটা করে মিথ্যা বলছেন আর ধরা খেয়ে যাচ্ছেন। আজকে সকালে প্রথমে আমাকে আমার এক পরিচিত লোক, উনি আমাকে একটা অডিও রেকর্ড পাঠিয়েছিলেন। সেটা হলো আপনার দৈনিক আমার দেশ পত্রিকায়, আমার দেশের রিপোর্টার সম্ভবত, উনি যে কাজে ওনাদের বিয়ে পড়িয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে কথা বলে ওই কথাবার্তাগুলি তারপর ডিটেল যদি দেখেন, আমি আমার দেশকে ধন্যবাদ দিচ্ছি। তারা একটা খুব ভালো একটা নিউজ ডিসক্লোজ করেছে এবং খুব ভালো একটা নিউজ করেছে, অনুসন্ধানী রিপোর্ট আমি বলবো এটাকে। তো এই রিপোর্টে যারা দেখবেন তারা বুঝবেন যে আসলে গাজী সাহেব একের পর একটা মিথ্যারই একটা সমস্যা। আপনি যদি মিথ্যা বলেন না, একটা মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য আরেকটা মিথ্যা বলতে হয়, তখন সিরিজ অফ মিথ্যা আপনাকে এমন অবস্থায় ফেলে দেয় যে তখন আর কোনো মান সম্মান রক্ষা করার কোনো সুযোগ থাকে না। আমাদের গাজী সাহেব, উনি আবার বীর মুক্তিযোদ্ধাও, কিন্তু ওনার অবস্থা এমনই হয়েছে। প্রশ্ন হচ্ছে জামাত যে ওনাকে বহিষ্কার করলো, আমি জামাতকে প্রথমে কিন্তু ধন্যবাদ দিয়েছিলাম। জামাতের এই কাজটাও আমার কাছে মনে হয়েছে যে নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো পলিটিক্যাল পার্টি নৈতিক স্খলনের দায়ে কোনো সংসদ সদস্য কিন্তু দল থেকে বের করে দেয়নি। আমার স্পষ্ট মনে আছে আওয়ামী লীগ আমলে, ওইটাও একটা ভিডিও আমরা দেখেছিলাম। আওয়ামী লীগ আমলে ময়মনসিংহ এলাকার, সম্ভবত গৌরীপুর এলাকার একজন এমপি ছিলেন, তার এরকম একটা অন্তরঙ্গ ভিডিও প্রকাশিত হয়েছিল এবং সেটা আরও ভয়ঙ্কর অন্তরঙ্গ ছিল। সেই ভিডিও প্রকাশিত হওয়ার পর আমি ভেবেছিলাম যে এমন একটা লুচ্চা টাইপের লোককে নিশ্চয়ই আওয়ামী লীগ নিজেদের এমপি হিসেবে অব্যাহত রাখবে না, তার কার্যক্রম নিশ্চয়ই তার বিরুদ্ধে দলীয় কোনো অ্যাকশন হবে। কিন্তু আমি দেখেছি কিচ্ছু হয়নি। উনি এমপি ছিলেন শেষ পর্যন্ত। তো এই ধরনের ঘটনা কিন্তু আওয়ামী লীগে ঘটেছে, কিন্তু তারা কোনো অ্যাকশন নেয়নি। এই প্রথমবার দেখলাম জামাতে ইসলাম একটা অ্যাকশন নিল। বিষয়টা কী দাঁড়ায় আমি আপনাকে আবার এটুকু বলে শেষ করি, বেশি লম্বা করবো না আজকে আলোচনাটা। বিষয়টা হলো এরকম যে রাজনৈতিক দলের কিন্তু একটা দায়িত্ব থাকে জনগণের প্রতি। তারা যখন বলে আমরা সুশাসন কায়েম করব, তারা যখন বলে আমি সৎ লোকের শাসন কায়েম করব, কেউ মুখে উচ্চারণ করে, কেউ উচ্চারণ করে না। তো তাদের তখন দায়িত্ব হয় তাদের কথার সঙ্গে কাজের মিল ঘটানো। এখন নজরুল ইসলাম সাহেব জামাত ইসলাম কিন্তু পারত তার পক্ষ নিয়ে এটাকে থাপথুপ করে ঢাকা দেওয়ার জন্য, তাতে জামাত ইসলামের একটা লম্বা ক্ষতি হতো। আমাদের গ্রামে না এই ঘটনাগুলি কেন ঘটে আমি বলি আপনাকে। আমাদের গ্রামে এক ধরনের প্রবাদ প্রচলিত আছে, নিশ্চয়ই আপনারা বহুবার শুনেছেন। সেই প্রবাদটা হলো যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন।
যার সম্বন্ধে আপনি কিছুই জানেন না, তাকে আপনি খারাপ বলবেন কিভাবে? দেখুন, গত নির্বাচনের আগে জামাতের পক্ষ থেকে কিন্তু একটা হাওয়া তোলা হয়েছিল যে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, এবার জামাতকে দেখুন। কেন বলেছিল এই কথাটা? এই কারণে বলেছিল যে আমরা তো জামাতকে আসলে দেখি নাই, মানে জামাত সম্পর্কে আমরা তো কিছু জানি না। যেহেতু জানি না, অতএব তাকে আমরা ভালো মনে করতে পারি। এবং জামাত মাঝে মাঝে একটা উদাহরণ দিত যে 91-এর যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনে জামাতের সঙ্গে জোট করে বিএনপি ক্ষমতায় ছিল, সেই নির্বাচনে কিন্তু জামাতের দুজন মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদে। একজন কৃষিমন্ত্রী ছিলেন মিস্টার মতিউর রহমান নিজামী, আর একজন আলী আহসান মুজাহিদ, উনি ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী। মানে ওই সরকারের পর যখন 111 গভর্নমেন্ট আসলো, অনেক মামলা মোকদ্দমা হলো দুর্নীতির মন্ত্রীদের বিরুদ্ধে। জামাতের এই দুজন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি, মামলা হওয়া দূরের কথা। জামাত কিন্তু এটাকে একটা ইতিবাচক উদাহরণ হিসেবে উপস্থাপন করে যে তারা সৎ লোক। ওই যে বললাম, কম জানলে ভালো লোক হয়ে যায়। এবার যেটা হয়েছে, ওইবার তো মাত্র 2 জন ছিল এবং 2 জন দলের শীর্ষ পর্যায়ের নেতা ছিল। এবার তো 77 জন, অনেক বেশি। কিন্তু তার সঙ্গে আরও কিছু যোগ হলো নারী টারি নিয়ে। এখন এত লোকের উপর তো তারা সেই গ্যারান্টিটা দিতে পারে কি না? দেখেন, এর মধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটা ঘটনা দেখেছি আমরা। লোক তো বেশি হয়ে গেছে, সবার উপর নিয়ন্ত্রণ থাকে না, সবাইকে সেভাবে নির্বাচনও করা যায় না। তো এখন আমরা আস্তে আস্তে জামাত সম্পর্কে জানতে শুরু করেছি। যখন জানতে গেছি, তখন আমাদের এই গাজী নজরুল ইসলামের মতো লোকরা বেরিয়ে এসেছে। কিছু লুচ্চা বেরিয়েছে, কিছু মূর্খ বেরিয়েছে। যেমন কুষ্টিয়ার একজন এমপি, বিখ্যাত এমপি, জায়গায় আমি নাম টাম না বলি, উনি বাজেট বলছেন, বাজেট 6,000 কোটি টাকা হলে ভালো হতো। তো এই ধরনের মূর্খতা কিন্তু দেখেছি। আরেক এমপি ফ্রিজ, ওভেন, এগুলো, ওয়াশিং মেশিন, এগুলো চেয়ে সংসদে কথা বলেছেন। আরেক এমপি নিজের কন্যা, নিজের আত্মীয় স্বজনকে কিছু টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেছেন। আরেক এমপি নিজের বাবাকেই মেরে ফেলেছেন, বলেছেন আমার বাবা মা, আমার ফ্যামিলি, বাইরের জন্য কতজন মুক্তিযুদ্ধে ছিল, আমার বাবা শহীদ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এগুলি বলেছিল। দেখুন, স্লিপ অফ টাং একটা জিনিস, আর নিজের বাবাকে মেরে ফেলা, এটা হলো একদম মানে ডাহা মিশা কথা, তাই না? তো এখানে একজন মূর্খতাও আছে যে কথা আমি এখন বললে একটু পরে আমি ধরা পড়ে যাব, সেই কথা আমি বলতে যাই কেন, তাই না? তো এই ধরনের কিছু কিছু এখন যেহেতু লোক বেশি হয়ে গেছে, আমরা জামাতকে জানতে শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর লুচ্চা আছে, প্রচুর মূর্খ আছে এবং প্রচুর মিথ্যাবাদীও আছে। তো জামাত নিশ্চয়ই এই ব্যাপারে সতর্ক হয়েছে। তবে আমার কথা হলো এটাই যে অনেককে আমরা আস্তে আস্তে চিনব, জানবো, পাশাপাশি আমরা দেখব যে দল কি সিদ্ধান্ত দেয়, দল তাদেরকে কীভাবে এন্টারটেইন করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং জামাত যেভাবে এন্টারটেইন করেছে, এন্টারটেইন মানে যেভাবে ডিসিশন নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, আমি জামাতকে আবার ধন্যবাদ দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও এই উদাহরণটা ফলো করার চেষ্টা করবেন। যদি কোনো অপরাধ ধরা পড়ে, তাকে যদি আপনি ধারণ করার চেষ্টা করেন, কারণ ধরেন আপনার শরীরে একটা রোগ হলো, আপনি রোগটাকে যদি চেপে রাখার চেষ্টা করেন, আপনি পুরো শরীর নিয়েই অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু আপনি যদি ওটাকে কেটে ফেলে অপারেশন করে বাদ দেন, তাহলে কিন্তু আপনি হয়তো ওই অঙ্গটা থাকবে না, কিন্তু আপনি বেঁচে যাবেন। আমাদের যে সেখানে উনি কোন নাম্বার থেকে কোথায় আলাপ করেছেন, কি করেছেন, এটা তো ওদের জানার কথাও না। আমার ইন্টেলিজেন্স এজেন্সি তো আর মোসাদ না বা আইএসআই না। এখন ওইখানে যদি আইএসআই বা মোসাদ কে বাংলাদেশ ইংগেজ করে থাকে, তাহলে দ্যাটস অ্যানাদার ইস্যু, কিন্তু ডাজন্ট ম্যাটার। উনি কথা বলতেই পারেন, এনিবডি ক্যান টক টু হার। হোয়াট ইজ দি প্রবলেম? কোথাও কোনো আইন আছে যে ওনার সাথে কথা বলা যাবে না? কোন আইন আছে এরকম যে ওনার সাথে কথা বলতে পারবো না? আমি প্রেসিডেন্ট হই, আমি মন্ত্রী হই, আমি যেই হই না কেন, ওনার সাথে কথা বলার জন্য কি কোথাও আইন করেছেন যে ওনার সাথে কেউ কথা বলবেন না? সো ইউ নো, দিস ইজ অল বুলশিট, ননসেন্স একদম এইগুলি। ওরা এখন চেঞ্জ করতে চাচ্ছে, ওর কারণ হচ্ছে যে 6-7 মাস হয়ে গেছে, এখন তারা যে জিনিসটা দেখছে সেটা হলো যে আমার এটা চেঞ্জ করলে আমার রাষ্ট্রপতি নেক্সট ইলেকশনে আমার রাষ্ট্রপতি থাকবে। বুঝছি, এই জিনিসগুলি তারা ক্যালকুলেশন করে এটা করছে। বিকজ এটা বুঝতে পেরেছিলাম আমি তখনই, দ্যাট দেয়ার ইজ সামথিং রং বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার। যখন প্রাইম মিনিস্টার কল অন করে নাই প্রেসিডেন্টের উপরে এখন পর্যন্ত টু রিপোর্ট, সো দ্য প্রাইম মিনিস্টার ইজ ইন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন।
উনি কনস্টিটিউশনটা ভায়োলেট করেছেন বাই নট রিপোর্টিং টু দ্য প্রেসিডেন্ট। সো এইসব ভাওতাবাজি আর এইসব কথা বলে কোনো লাভ হবে না। ইউ সি, ইউ আর নট ওয়ার্কিং অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন। আপনি যেতেন, কথা বলতেন, হ্যাঁ, আপনার সাথে তো আগে প্রাইম মিনিস্টারের আর প্রেসিডেন্টের কথাই হয়ে আছে যে যখন আপনি বলবেন আমাকে বলবেন, আমি সাইন করে চলে যাবো। এই কথা তো হয়ে আছে, আগেই হয়ে আছে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মধ্যে। তো এখন যখন উনি, জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এর মধ্যে যে কথাগুলো বলেছেন সেই জায়গা থেকে আমার 2-3টি কোশ্চেন। শেষের বিষয়টি যেটি বলছেন যে এটা তো আমরা সবাই জানি যে বর্তমান রাষ্ট্রপতিকে বিএনপি রাখবে না, ফর দ্য টাইম বিং তাকে এখনো পর্যন্ত রাখা হচ্ছে। তার পিছনে একটা অন্য কারণ হয়তো আছে, বিএনপি দেখাতে চাইছে যে আমরা পরমত সহিষ্ণুতা বিশ্বাসী বা আমরা অত অ্যাগ্রেসিভ নয়, এই রাষ্ট্রপতি আগের গভর্নমেন্টের মনোনীত আমরা হুটহাট করে সরিয়ে দিচ্ছি না। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, তাহলে এত যদি এগুলো নাটক হয়ে থাকে, যদি যা কিছু হচ্ছে যদি নাটক হয়ে থাকে, আহ অথবা যদি সত্যি ফোনে কথা বলে থাকেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে, এইগুলো অজুহাত হিসেবে কারণটি আসলে কি? আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছিলেন যে তিনি তো কোথাও কমিটেড নন বা এমন কোনো আইন নেই যে অমুকের সঙ্গে কথা বলা যাবে না। তারপরেও তো আদালত কর্তৃক তো আহ দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আদালতের দৃষ্টিতে তিনি পলাতক। তো সেই জায়গা থেকে তার সাথে কথা বলা কি বর্তমান রাষ্ট্রপতির ক্ষেত্রে কোনো ধরনের নৈতিকতা বা আইনি দিক ভায়োলেট করার মধ্যে পড়ে কিনা? না না, নট এট অল। আমি আপনাকে বলি একটা জিনিস, সেটা হলো যে আইসিটি তো আমি নিজে চ্যালেঞ্জ করেছি, আগামী রোববারে আবার আছে সেটা। বুঝছি পয়েন্ট কি আদালত বলেছে যে ওনার সাথে কেউ কথা বলতে পারবে না? এরকম কিছু বলেছে, অবজারভেশন আছে? তা তো না, দের ইজ নাথিং লাইক দ্যাট, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হচ্ছে যে পলাতকের ব্যাপারে আমার আপত্তি আছে। আপত্তিটা হলো এই যে শেখ হাসিনা তো এখান থেকে বা নোয়িংলি পালায় নাই, বা শি হ্যাজ নট ভায়োলেটেড যে আমি আদালত কেউ ডাকলে আমি আদালতে যাব না, হাজির হব না, আমি একজন এক্সকন্ডার পালিয়ে আছি। নো, দ্যাটস নট দি সিচুয়েশন। আপনাদেরকে তো ফ্যাকচুয়াল সিচুয়েশনটা সামনে রাখতে হবে। শেখ হাসিনা অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ওনাকে নিয়ে গিয়ে আমাদের সিকিউরিটি ফোর্সেস ইনক্লুডিং দি আর্মি চিফ, ওনারা মনে করেছেন যে ওনারা সিকিউরিটি দিতে পারবেন না ওনাকে দিতে, তখন তারা রিকোয়েস্ট করেছে। এবং উনি যখন গিয়েছেন এই C-130 যেটাতে উনি ফ্লাই করেছেন, এইখানে এসএসএফ এর লোকজন ছিল, আরো লোকজন ছিল, তারা নিয়ে গেছে। এবং দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা এই C-130 কে এসকর্ট করেছে ওদের দুইটা ফাইটার টু প্রোভাইড সিকিউরিটি। ইউ সি, উই শুড নট ফরগেট দিস থিংস। কোয়েশ্চেন ইজ, আমরা ফ্যাকচুয়াল পজিশনে থেকে কাজ করি না কেন? মিথ্যাচারে আমরা যাই কেন? তা উনি ওইখানে গেছেন, উনাকে ওই হ্যান্ডম নাকি যে বেস আছে, বেসে এয়ারফোর্স বেসে, এয়ারপোর্ট, হ্যাঁ, জি ওইখানে, এয়ারপোর্ট, জি ওইখানে রিসিভ করেছে। এয়ারফোর্স বেস, ইটস নট এন অর্ডিনারি সিভিলিয়ান এয়ারপোর্ট। এয়ারফোর্স বেসে ওনাকে রিসিভ করেছে ইন্ডিয়ান ইউনিয়নের একজন মিনিস্টার লেভেলের লোক। রিসিভ করে ডোয়েল পারহ্যাপস, ডোভেল পারহ্যাপস, রিসিভ করে ওনাকে নিয়ে গিয়ে ওইখানে কিছুদিন, তারপরে সে বিন শিফটেড ফ্রম প্লেস টু প্লেস ফর আর সিকিউরিটি, এবং ওনাকে খুব ভালোভাবে রেখেছে তারা। উনি তো এসাইলাম চান না ইন্ডিয়ার কাছে, উনি তো রেফিউজি স্টেটাস উনার চান নাই। এই এই আমার যে আদালত, এই আদালত তো জানে যে উনি কোথায় আছেন, উনাকে এবসকন্ডার কিভাবে ডিক্লেয়ার করে। উনি যদি প্রসেস, যদি ফেয়ার ট্রায়াল করতে চাইতো, তাহলে উনাকে সামান্স, ওয়ারেন্টস, হোয়াটএভার, এটা সার্ভ করা যেত থ্রু দি হাই কমিশন। কেন হাই কমিশন বলছি? হাই কমিশন তো বাংলাদেশ, হাই কমিশন ইজ মাই টেরিটরি, বাংলাদেশের টেরিটরি, এটা তো ইন্ডিয়ান না। সো এখন আপনি করেছেন, সেটা করেন নাই। আপনি এখানে বসে বসে অ্যাবসকন্ডার ডিক্লেয়ার করে দিলে অ্যাবসকন্ডার হবে? আপনি এখানে সার্ভ করতে, ইউ শুড হ্যাভ ইউজ দি ফরেন অফিস অফ ইন্ডিয়া, যে এটা ভাই আসছে, ওনাকে সার্ভ করে। আপনি ওনার ট্রায়াল করতে পারতেন এমবেসিতে বসে। শি ইজ আ ভেরি হাই প্রোফাইল পার্সন, তো উনি তো জাদা লোক না, রাস্তার লোক না, হাই প্রোফাইল। 17 years he was প্রাইম মিনিস্টার এই দেশের। উনি তো কোনো মুদ্রা দিয়ে যান নাই দেশ
থেকে পালিয়ে যান নাই। তো আপনি এটা পারতেন না? পারতেন। আজকাল অনেক জায়গায় ট্রায়াল হয় এরকম, যে যখন থেকে এই টেকনোলজি এসেছে এরকম হয়। আমরা জেলখানার থেকে ট্রায়াল করি না, জি আমরা এই দেশে ভার্চুয়ালি জেলখানার থেকেও তো ট্রাই করি। যদি মনে করি যে একে আনা যাবে না বা আনলে রিস্ক আছে বা হোয়াট এভার, আমরা ওইখানে ট্রায়াল করি না? অনেক ট্রায়াল হয়েছে। আমাদের এরশাদ সাহেবেরও ট্রায়াল জেলখানার থেকে না এনে কোর্টে ট্রায়াল করেছে। পসিবল, দিস থিংস আর পসিবল। উনি বাংলাদেশে আসতো, বাংলাদেশ মানে কি, বাংলাদেশ হাই কমিশন উইচ ইজ মাই টেরিটরি, ওইখানে উনি ওনার সিকিউরিটি নিয়ে আসতেন, বসতেন, আপনার যা প্রশ্ন করার, যা যে আপনি গিলটি কিনা এই আমি পড়ে শোনালাম, এগুলো তো করতে পারতেন। আপনি করেন নাই তো। টেকনোলজি ইজ অ্যাভেলেবল। সো এইসব ভাওতাবাজি যে উনি পলাতক আর এগুলি বাদ দিয়ে দেন, এগুলি বাদ দিয়ে দেন। ইন দিস টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড দিস ইজ অ্যাবসার্ডিটি, অ্যাবসলিউটলি অ্যাবসার্ডিটি। আর আমি তো এই আদালতটাকে আনকনস্টিটিউশনাল বলে আখ্যায়িত করে মামলাই করেছি। রাইট, আমরা জানি সেটাই। আমার যেখানে প্রশ্ন ছিল যে তাহলে এত কিছু, মানে আমরা যেখানে সবাই জানি যে বিএনপি বর্তমান রাষ্ট্রপতিকে রাখবে না, তাহলে এইসব অজুহাত যদি এখনো গভর্নমেন্ট কিন্তু কোনো কিছু স্বীকার করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন উনি পদত্যাগ করবেন কি করবেন না আমরা এখনো জানি না, আমরা অফিসিয়ালি কিছু জানতে পারিনি, এটা পত্রিকায় আপনারা যেমন দেখছেন আমরাও তেমন দেখছি। অর্থাৎ গভর্নমেন্ট এখনো ফর্মাল কোনো বক্তব্য দেয়নি। সেই জায়গা থেকে আমি বলছি যদি এগুলো হয়ে থাকে সত্যি সত্যি যে তিনি কথা বলেছেন সেটি গভর্নমেন্ট জেনেছে, সেই জায়গা থেকে চাপ দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে একটি, যে চাপ মানে চাপ দেওয়ার জন্য এই অজুহাত গুলো দাঁড় করাতে হবে কেন যদি সত্যি সত্যি এই বিষয়গুলো ঘটে থাকে? এখন তাকে বললে তিনি তো এমনিতেই রিজাইন করবেন, এবং রাষ্ট্রপতিও বলে দিয়েছিলেন, সেটি ডক্টর ইউনূস সরকার থাকতেই তিনি বলেছেন যে আমি অপমানিত বোধ করছি, আমি এখানে থাকতে চাই না। এবং বর্তমান বিএনপি সরকার আসার পরেও তিনি বলেছেন যে সরকার যখনই রিজাইন করবে, ইচ্ছা প্রকাশ করবে যে আমি পদত্যাগ করি, আমি সাথে সাথে রিজাইন করব। তাহলে এইসব এইসব নানান বিষয় আমাদের সামনে তো আনা হচ্ছে কেন? দেখেন, আমার কাছে একটি রিপোর্ট হচ্ছে যে উনি 21 জুলাই রাত্রে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা উনি উনি এইটা একটা রিপোর্ট আছে। হ্যাঁ, আর একটা রিপোর্ট হচ্ছে যে উনাকে বলা হয়েছে যে আপনি 25 তারিখের মধ্যে আপনি পদত্যাগ করবেন। আর আমাকে এই যে 21 তারিখের যে রিপোর্ট আছে, এটা একটা সিকিউরিটি ইস্যুর থেকে আমি জানতে পেরেছি যে এইটা হয়েছে। আমার লিখিত ভাবে আমাকে মেসেজ দিয়েছে। ওটা অনেকেই পেয়েছে এবং আমিও পেয়েছি, মানে নানান ভাবে হয়তো আপনিও পেয়েছেন যে মেসেজটি বা নানান ভাবে ছড়িয়েছে। কিন্তু আপনি কি পার্সোনালি এটি কনফার্মড যে তিনি করেছেন, যেহেতু আপনার অনেক সোর্স আছে বা আপনার অনেক ঘনিষ্ঠজন আছে? এখনো কনফার্ম না, হয়তো আচ্ছা কনফার্ম হবে। আমাকে একটা সোর্স বলেছিল যে আজকে আমাকে জানাবেন। ঠিক আছে, আচ্ছা এখনো আমি কিছু জানতে পারিনি, জানালে আমি আইল লেট ইউ নো। সো বাট দ্য ফ্যাক্ট ইজ ইউ সি ওয়্যার দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ আ ফায়ার। তাহলে নিশ্চয়ই কিছু হচ্ছে, আচ্ছা সামথিং ইজ গোয়িং অন। সো ঠিক আছে, এটা তো ইটস নট ইয়ে, উনি চলে গেলে অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের হাফিজউদ্দিন সাহেব হয়ে যাবেন। হাফিজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট হওয়ার পর ওরা যাকে নমিনেট করবে পার্লামেন্ট উইল ইলেক্ট হিম অর হার। বাট এখন অনেক নাম শোনা যাচ্ছে, অ্যাটলিস্ট দুইটা নাম যেগুলি খুব সামনে আসছে, সেটা হলো আমি নামের বিষয়ে আসছি। তার আগে আপনার কাছে প্রশ্ন, আপনি বলছিলেন এবং এটি আমরা সবাই জানি লন্ডনে বসে যদি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেই থাকেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি, সেক্ষেত্রে মানে এটি তো বাংলাদেশ না যে কোনো গোয়েন্দা সংস্থা সেখান থেকে ট্র্যাক করেছে এটা। তাহলে ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে। যদি ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা এটি ট্র্যাক করে থাকে, রেকর্ড করে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে বর্তমান সরকারকে নিয়ে অতি উৎসাহী কিংবা বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য কিছু ঘটছে কিনা? ব্রিটিশ করবে না, এইগুলি ডিপ ফেক, এইগুলি ক্রিয়েট করেছে তারা, ক্রিয়েট করে। কিন্তু আজকাল জানেন এইগুলি তো খুব সিম্পল জিনিস, কাকে কিভাবে দেখাবে না দেখাবে কি করবে, দে ক্যান অলওয়েজ ডু ইট। সো এটা ইটস আ ডিপ ফেক, এইগুলি নিয়ে আমি খুব একটা ইয়ে না। আর আমি তো আপনাকে বললামই, উনি যদি আলাপ করে থাকেন, হোয়াট ইজ দ্য রং? দের ইজ নো কোর্ট অর্ডার, দের ইজ নো ল যে আমি শেখ হাসিনার সাথে আলাপ করতে পারবো না, বা আমি
আমার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারবো না, বা আমার প্রধানমন্ত্রী যখন লন্ডনে থাকতেন এখানে মুচলকে বন্ড দিয়ে চলে গেছেন, তো ওনার সাথে আমি আলাপ করতে পারবো না, উনি এরকম তো কোনো আইন টাইন নাই। সো ইউ ক্যান অলওয়েজ টক। হোয়াট ইজ দ্য Fine. তাহলে আমার ওই প্রশ্নটা উত্তর কি হবে, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আপনি কি মনে করেন যে যদি ডিপ ফেক দিয়ে তৈরি করে থাকে এই ফোন কল রেকর্ডটা, বা এগুলো আমাদের সামনে জনসম্মুখে আস্তে আস্তে নানান ভাবে এজেন্সির মাধ্যমে হোক বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে হোক ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে একটা গসিপিং ক্রিয়েট করা হচ্ছে, এটা কেন? উনি তো এমনিতেই পদত্যাগ করতেন, হ্যাঁ, বলতো সরকার। তো উনি তো বলেছেনই, উনি তো বলেছেন আমাকে বলবেন আমি চলে যাব। হ্যাঁ। এখন এইগুলি করা হচ্ছে, বুঝি সরকার এবং এই ইন্টেলিজেন্স এজেন্সিসরা খুব আতঙ্কে আছে, বুঝছেন, সাংঘাতিক আতঙ্কে আছে। এই আতঙ্ক নিয়ে তারা এখন এইসব কাজ করছে যে কোনোভাবে যদি এইগুলি কি বিদায় দেওয়া যায়। বাট দিস উইল নট হেল্প পান্না, দিস থিংস ডোন্ট হেল্প, বিকজ শেখ হাসিনা তো ওরকম একটি ব্যক্তি না। শেখ হাসিনা ইজ বিন দ্য প্রাইম মিনিস্টার। এখন একটা ধরেন আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজন যদি বিএনপি কে ভোট না দিত তাহলে রেজাল্ট অন্য রেজাল্ট হতো। এখন তো অ্যানালিসিস এরকমও আসতেছে, বুঝি যদি আওয়ামী লীগ ভোট না দিত, আওয়ামী লীগ তো দিয়েছে এদেরকে ভোট, কিন্তু এরা যদি এটা স্বীকার না করে, দেখেন অনেক কথা, এখন তো অনেক কথা আসছে। আপনি জানেন আমি বলেছি যে জুলাই অগস্টকে আমি মানি না। কেন মানি না? যদিও আমি তখন এটা চাচ্ছিলাম, শেখ হাসিনা শুড গো, কিন্তু কেন মানি না? বিকজ যদি এইটা আমাদের দেশের হোম গ্রোন হতো আমি মানতাম, কিন্তু এটা তো একটা কনস্পিরেসির মাধ্যমে হয়েছে, একটা সিরিয়াস কনস্পিরেসি, যেখানে টাকা খরচ করা হয়েছে, যেখানে আমেরিকানস আর ইনভলভ, এখনো আমেরিকানসরা যেসব কাজ করছে এখানে, এই যে এপিডেমোলজিস্ট গুলি যেগুলি ঢাকায় এসেছে, 4-5 জন এক্সপার্ট এপিডেমোলজিস্ট, এই যে দেখিয়ে নিয়ে এই ওয়েস্টিনে আপনারা তারা উঠেছে, ওর মধ্যে 2-1 জন চলে গেছে, এক মহিলা এখনো বোধহয় আছে, ইফ শি হ্যাজ নট গন। সো এই জিনিসগুলি তারা এখনো করছে, এখনো আপনার এদের সাথে দেখা করছে, ওই যে আমেরিকান অ্যাম্বাসেডার এই হাসনাত টাসনাত সার্জিসের সাথে দেখা সাক্ষাৎ করছে। সো সামথিং ইজ গোয়িং অন। আমি এই জন্যই বলি যে তারেক সাহেব আর বিএনপি, ইউজ ইউর ইন্টেলিজেন্স, ফর গডস সেক বুঝেন, তাহলে হয়তো আপনার বিরুদ্ধেও হয়তো এখন কনস্পিরেসি চলছে, ইউ জাস্ট নেভার নো। হয়তো এখানে একটা থার্ড ফোর্সকে আনার জন্য হয়তো চেষ্টা চলছে। লোকজন নাকি আমি শুনেছি স্বপ্নও দেখছে। না, স্বপ্ন তো দেখছি, দেখো আপনি যেটা বলছেন সেরকম আমরাও নানান ধরনের বাতাস থেকে গন্ধ পাচ্ছি যে থার্ড ফোর্থ কাউকে আনার চেষ্টা করা হচ্ছে, এবং তারাই সম্ভবত খুব শীঘ্রই আসবে, শোনা যাচ্ছে যেটি। আহ না, এখন আসি যে লোকজন নাকি স্বপ্নেও দেখেছে, লোকজন নাকি আচ্ছা, স্বপ্নে দেখেছে অমুক ব্যক্তি রাষ্ট্রপতি হয়ে গেছে, অমুক ব্যক্তি প্রাইম মিনিস্টার, এইগুলি এখন লোকজন স্বপ্নতেও দেখছে নাকি। না, আমি এখন থার্ড ফোর্স আনার জন্য যদি কেউ চেষ্টা করে থাকে, এবং আপনি যে জুলাই আগস্টের কথা বললেন তার পেছনে যে মার্কিন ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট যদি এখনো অব্যাহত থাকে ইমপ্লিমেন্ট করার, তাহলে তো স্বপ্ন দেখতে সমস্যা কোথায়? স্বপ্ন তো অনেকে দেখতেই পারে। you see why I'm saying this, because সার্জিও গোর আসতেছে 2-1 দিনে, ঠিক আছে এখানে। এখন সার্জিও গোর যে আছে, he is not only the ambassador for India, সে কিন্তু স্পেশাল এনভয় ফর মিডল ইস্ট এন্ড সেন্ট্রাল এশিয়া, রাইট। খুব বড় ক্যাপ হিজ ওয়েরিং। তো এই যে আসতেছে, এই যে আয়শা এইখানে কি ঘটাবে, কি কথা বলবে কার সাথে, উই ডোন্ট নো। ওদিকে আমাদের আমেরিকান এজেন্ট খলিলুর রহমান ম্যানিলাতে না কোথায় গেছে, ওইখানে সে লোকজনের সাথে কথা বলছে, ওর মধ্যে আবার রাশিয়ানদের সাথেও সে কথা বলেছে। হোয়াট ইজ হি টকিং, হোয়াট ইজ হি ডুইং, আই ডোন্ট নো। সে আবার হয়তো এই সরকারের বিরুদ্ধেও তো কনস্পিরেসি করতে পারে, বিকজ ওই লোকটাই এরকম। দিস গভর্নমেন্ট মাস্ট বি ভেরি কেয়ারফুল। এই জন্য এই গভর্নমেন্টকে 2টা কাজ করা উচিত হয়নি। এক হলো ল মিনিস্টার, সিন্স হি ওয়াজ দি অ্যাটর্নি জেনারেল, উনাকে ক্যাবিনেটে নেওয়া উচিত হয় নাই। আর একটা খলিলুর রহমান, যিনি ওই আমেরিকান চুক্তি করে আপনাদেরকে ভাষায় দিয়ে আসছে। নসিমুল গনি সাহেবের কথা বলছেন যে ক্যাবিনেটে, মানে ক্যাবিনেট সচিব করা হয়নি নাকি অন্য কার কথা? শোনা যাচ্ছে বিভিন্ন সোর্সেস থেকে, দেয়ার সাম সোর্সেস হুইচ আর ভেরি স্ট্রং, যে উনাকে হয়তো রাষ্ট্রপতি করবেন,
আর একটা সোর্স বলেছে বর্তমানে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন টু দ্য প্রাইম মিনিস্টার, উনিও হতে পারেন। এইগুলি কানে আসতেছে, কিন্তু আমার এখন কথা হচ্ছে এখন কিন্তু কোনো পলিটিক্যাল লিডারের নাম কানে আসতেছে না। রাইট না, আর মেজর হাফিজ সাহেবের কথা আসছে, উনি হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন বা তিনি রাষ্ট্রপতি মানে পূর্ণ মেয়াদের জন্য রাষ্ট্রপতি হতে পারেন, এরকম শোনা যাচ্ছে। আমরা যদি এই যে বর্তমান যে দুই সচিব মিস্টার আব্দুল সাত্তার এবং নাসিবুল গনি, তাদের কথা যদি বিবেচনায় নিয়ে আসি, এটি কিভাবে সম্ভব? তারা তো রানিং সেক্রেটারি এবং আহ, এটি এটি প্রেসিডেন্সিয়াল পদটা কি লাভজনক পদ নয়? না না, রানিং সেক্রেটারি না, আই থিঙ্ক দে আর অন কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট, চুক্তিভিত্তিক নিয়োগ, চুক্তিভিত্তিক পোস্ট। কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে, দিস নো প্রবলেম। আচ্ছা, কন্ট্রাক্ট ক্যান্সেল করে তারা তারা লাভজনক পদে আসতে পারে? ওইখানে আমার একটা বাধা ছিল, এখন আছে কিনা আমি জানি না, যে কয়েক বছর পর্যন্ত তারা পারবে না, এরকম একটা আইন ছিল। আই হ্যাভ নট রিভিউড ইট। ধরে নিলাম কোনো বাধা নেই আইনগত ভাবে, কিন্তু নৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে এটা কি একটু এটা কি বলা যায়, এটাকে একটু মিস্ট্রিয়াস মনে হয় না? যে বিএনপির মতো এরকম একটি দলে এত বেশি যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও, বা যদি আমলাদের মধ্যেও ধরি, সাবেক কোনো আমলা, ডার্ক সাইডে ভালো আমলা, তারাও তো আছেন, তো তাদের বাদ রেখে এখন নাসিমুল গনি সাহেবের কথা আসছে, যাকে নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে, অথবা আব্দুল সাত্তার, আরেকজনের নাম শোনা যাচ্ছে যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে এরই মধ্যে যার নাম ঘোষণা করা হয়েছে, মিস আইরিন খান। হ্যাঁ, তার কথাও শোনা যাচ্ছে। আসলে এই পথটি নিয়ে কেন, মানে এগুলো কি ইচ্ছাকৃতভাবে মার্কেটে ছড়ানো হচ্ছে, গুঞ্জনগুলো তৈরি করা হচ্ছে, নাকি আসলে কিছু ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? তাই না, এইগুলি করে হয়তো একটা চমকও আসতে পারে, একটা চমকও তো আসতে পারে। চমকটা তো হতে পারে, আপনার নাম যদি চলে আসতো তো আমরা চমকিত হতাম। হ্যাঁ, আমার নাম তো আসবে না, বাট এরকম আমার মতনই কারোর নাম চলে আসতে পারে, চমক হতে আচ্ছা, পারে। না, ঠিক আছে, আমি পান করছিলাম। এখন বিষয় হচ্ছে যে আসলে এইগুলো এত গুঞ্জন ছড়ানো হচ্ছে কেন, মানে আপনার কি মনে হয়? এইটা হচ্ছে আপনার এসেস করার জন্য, পাবলিক রিয়াকশন এসেস করার জন্য। আচ্ছা, তো সেটা কি খুব দরকার, খুব বেশি দরকার ছিল? ইন্টেলিজেন্স এজেন্সি এগুলি ইয়ে করে পাবলিক ইয়েটা এসেস করে যে কি অবস্থা চলছে, এর ব্যাপারে জনগণ কি বলে, ওর ব্যাপারে কি বলে, এরকম একটা এসেস করছে। আরেকটা বিষয় জানতে পাচ্ছি আর কি, বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ যদি করেও থাকেন, মানে এই 25শে এপ্রিলের মধ্যে বা ভেরি সুন, মানে এটা কি বলে, ইমিডিয়েটলি যদি করেও থাকেন, সেক্ষেত্রে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে একই সঙ্গে, পরপরই, আহ এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আমার মনে হয় না যে এটা করবে, ওনার হয়তো এখানে হয়তো রাখবে না, না রাখাটা ইজ বেটার। উনি যদি বাইরে চলে যান ওনার জন্য ভালো এবং দেশের জন্য ভালো হবে, নাহলে একটা অনেক ধরনের কথা হবে, অনেক ধরনের কনফ্লিক্টস হবে, অনেক ধরনের তথ্য হবে, তো ওরা এইটা করবে না হয়তো। আমার মনে হয় দে উইল লেট হিম গো। উনি যেখানে যেতে চান সেখানে চলে যাবেন। এমনও হতে পারে দ্যাট ওনাকে বললো যে ঠিক আছে আপনি আপনার ইয়েটা দিয়ে যান, আপনি দেশের বাইরে চলে গেলে তখন আমরা এটা অ্যানাউন্স করবো দ্যাট ইউ হ্যাভ রিজাইন। এটাও হতে পারে। কি মনে হয় যে